এই কঠিন কাজ কিছু না। একদিন তোমার না দেখা যায় এখানে একটা দাগ পড়বে, ওই দিন নিয়ে এসে একটা ঘর এটা বলছি স্যার কলম কলম ছাড়া ক্লাস নিতেই পারো না আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। করোনাকালীন করোনা পরিস্থিতিতে আসলে আমাদের ব্যাড লাক যে আমরা তোমাদের সাথে সামনাসামনি দাঁড়াতে পারছি না, মিশতে পারছি না। তবে আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা যে জীবিত আছে এখনো, এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তোমরা তোমাদের যে একটা আকাঙ্ক্ষা ছিল কলেজে যাব, কলেজ লাইফটাকে উপভোগ করব, কিন্তু আসলে আমরা প্রকৃতির হাতে বাধা, তাই আমরা এটা করতে পারছি না। তো ধৈর্য ধরতে হবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে আর চিন্তা করতে হবে অন্ধকার কেটে আলো একদিন ঠিকই ছড়াবে। আমরা বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করছি। তো সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস আমাদের একটা আইটেম আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই ট্রান্সফরমেশনের ভিতরে আমরা অনেকগুলো আইটেম পাই, যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ সেন্টেন্স। ট্রান্সফরমেশন এর ভিতরে আর একটা গুরুত্বপূর্ণ আইটেম আছে, সেটা হচ্ছে চেঞ্জিং ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ। আজকে আমরা যেটা বলবো যে ভয়েস চেঞ্জ এইটা খুব কঠিন একটা বিষয় নয়, বাট আমরা যখন বোর্ডের খাতাগুলো দেখি তখন আমরা লক্ষ্য করি অধিকাংশ স্টুডেন্ট তারা এই ভয়েস চেঞ্জ করেইনি, এবং করলেও সেগুলো সঠিক হয়নি। তো আমরা কি করলে এই আইটেমটাকে সহজে করতে পারবো, কি করলে এই আইটেমটাতে আমরা একটা ভালো নাম্বার আনতে পারবো, আজকে আমরা সেই চেষ্টাটা একটু করে দেখতে চাচ্ছি। তো আমরা এক একদিন এক একটা বিষয়ের উপরে ক্লাস নিয়ে থাকি। তো আজকে আমার টপিকটা হচ্ছে ভয়েস চেঞ্জ। আজকে আমি যে কোর্সের উপর আলোচনা করব ভয়েস, সেই কোর্সের শিরোনাম ভয়েস, রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলংকার, ছন্দ। সাহিত্যের রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলংকার, ছন্দ। আজকে আমার আলোচ্য বিষয় শব্দান্তরে শ্রেণী। তো ভয়েস, আমরা ভয়েস সম্বন্ধে বলি। ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্য। ভয়েসের গুরুত্ব আছে। আমরা যখন কোনো একটা সেন্টেন্স লিখব, যদি আমরা সাবজেক্টকে দিয়ে কাজ করাই তাহলে একরকম সেন্টেন্স হবে, যদি আমরা সাবজেক্টকে বাদ দিয়ে অবজেক্টকে দিয়ে কাজ করাই তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারটা আর এক রকম হবে। তো অতএব আমাদের এই আইটেমটা লেখার জন্য গুরুত্বপূর্ণ। নট অনলি দ্যাট, যদি আমরা রাইট ইউজ অফ ভার্ব করি, রাইট ইউজ অফ ভার্ব, তাহলে আমরা সেখানে দেখব যে আমাদের একটা রাইট ইউজ অফ ভার্বের একটা গুরুত্বপূর্ণ পার্ট জুড়ে আছে, এই প্যাসিভ। তো যাই হোক, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ভয়েস মানে হচ্ছে বাচ্য। বাচ্য, এই ভয়েস, এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। উই ক্যান ডিভাইড ভয়েস ইনটু টু পার্টস. ওয়ান ইজ অ্যাক্টিভ ভয়েস, অ্যানাদার ইজ প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ কর্তৃবাচ্য, প্যাসিভ কর্মবাচ্য। অর্থাৎ যে বাক্যে সাবজেক্টকে দিয়ে কাজ করানো হয় সেটাকে বলি আমরা অ্যাক্টিভ কর্তৃবাচ্য, আর যেটাকে আমরা অবজেক্ট দিয়ে কাজ করা হয় সেটাকে আমরা বলি প্যাসিভ ভয়েস, অর্থাৎ কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, এটা ভয়েসের দুইটা প্রকার। আমাদেরকে প্রথমেই এটা মাথায় রাখতে হবে, পরীক্ষায় অ্যাক্টিভ দিয়ে তোমার কাছে প্যাসিভ চাইতে পারে, অথবা প্যাসিভ দিয়ে তোমার কাছে অ্যাক্টিভ চাইতে পারে। তাহলে কিভাবে আমরা এটা করব?
আগে আমাকে বুঝতে হবে যে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা কেমন আর প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কেমন। এখন দেখো অ্যাক্টিভ ভয়েসের যে স্ট্রাকচার, আমরা অ্যাক্টিভ থেকে যদি প্যাসিভ করি তাহলে আমরা সেখান থেকে প্যাসিভ থেকে আবার অ্যাক্টিভও করতে পারবো, একই সাথে আমরা করে নেব। তাহলে প্রথমে আমরা চেষ্টা করব কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হয়। তো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য যে নিয়মগুলো আছে প্রথমে সেই নিয়মগুলো দেখার চেষ্টা করব, অর্থাৎ বেসিক রুলস অফ অ্যাক্টিভ টু প্যাসিভ। বুঝতে ভাই? আমি আবার বলছি, একই ধ্বনি বা ধ্বনি হচ্ছে একাধিকবার ব্যবহারের ফলে অ্যাক্টিভ টু প্যাসিভ এই যে পাঁচটা বেসিক বা চারটা বেসিক রুলস আছে, আমরা সেই রুলগুলো আগে শিখবো, তারপরে সেখান থেকে আমরা আবার ঘুরে প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসার চেষ্টা করব। কারণ পরীক্ষায় আমাদের শুধু অ্যাক্টিভ দেবে না, আমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসতেও বলতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা দুটোই করব। তবে যদি কোনো স্টুডেন্ট অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারে তাহলে সে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারবে যদি একটু টেকনিক্যালি শেখে। আজকে আমরা প্রথমেই বোর্ডে একটা সেন্টেন্স লিখছি, দেখো যেটা অ্যাক্টিভ হয়েছে, পরবর্তীতে সেটাকে আমরা প্যাসিভ করব। আর মনে করো আমি এখানে লিখলাম প্রয়োগ বা বিন্যাস। টোটালি অনুপ্রাস শব্দের অর্থ দাঁড়ায় পরে প্রয়োগ বা পেছনে প্রয়োগ। দ্য বয়েজ অর্থাৎ একটি শব্দে ব্যবহৃত বিশেষ ধ্বনি বা ধ্বনি উচ্চারণে পরে বা পেছনে শব্দে একইভাবে ব্যবহারে ছেলেরা বল খেলে। এই যে সেন্টেন্সটা আমি বোর্ডে লিখেছি, দ্য বয়েজ প্লে বল, জানলাম তার মূল কথা হচ্ছে এটাকে আমরা প্যাসিভ কিভাবে করব সেটা আমরা একটু দেখি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার বেসিক কিছু রুল আছে, একই রকম ধ্বনি যে রুলগুলোর ভিতরে প্রথম রুলটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। দ্যাট মিন্স অবজেক্টকে সাবজেক্ট করা, তার মানে আমাদেরকে বুঝতে হবে কোনটা সাবজেক্ট আর কোনটা অবজেক্ট। একটা বাক্যে সাবজেক্ট অবজেক্ট চিহ্নিত করতে পারাটাই হচ্ছে ভয়েসের মূল কাজ। যেমন মনে করো যে দ্য বয়েজ, এটা হচ্ছে খেলে, খেলাটা কে খেলে, আমরা বললাম দ্য বয়েজ। ভার্বটা যে করবে সেই হচ্ছে সাবজেক্ট, ভার্বটা যাকে উদ্দেশ্য করে সম্পন্ন হবে তাকে বলা হবে অবজেক্ট। দ্যাট মিন্স এখানে যদি লক্ষ্য করি দ্য বয়েজ ছেলেরা খেলে, এটা সাবজেক্ট। বল এটা হচ্ছে অবজেক্ট, কারণ কি খেলে, কাকে খেলে। তো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটাই হবে অবজেক্ট, আর ভার্বকে কে বা কি দ্বারা প্রশ্ন করলে যা পাওয়া যাবে সেইটা হবে সাবজেক্ট। সাবজেক্টের কাজ হচ্ছে কাজকে করা, সম্পন্ন করা, আর অবজেক্টটাকে উদ্দেশ্য করে কাজটা করা হয়। তো আমাদের এইখানে যে সেন্টেন্সটা আমি লিখেছি সেটা অর্থ হচ্ছে ছেলেরা বল খেলে। যখন আমি এটাকে প্যাসিভ করব তখন দেখা যাবে অর্থটা পুরো চেঞ্জ হয়ে গেছে, অন্যভাবে। তো কিভাবে এটা করতে হয় দেখো, ছেলেরা বল খেলে, আমরা অবজেক্ট পজিশনে নাউনও পাইতে পারি, প্রোনাউনও পাইতে পারি। তো দেখা যাচ্ছে আমি অবজেক্ট পজিশনে একটা নাউন পাচ্ছি, এটাকে আমরা যখন বলবো যে অবজেক্টকে সাবজেক্ট করো, সরাসরি এনে আমরা শেষের থেকে ওইটাকে এনে শুরুতে বসিয়ে দেবো, দিলে ওইটা অবজেক্টে সাবজেক্ট হয়ে যাবে। অবজেক্টকে সাবজেক্ট করার নিয়ম কি, যদি নাউন থাকে তাহলে নাউনটাকে শেষের থেকে এনে শুরুতে বসাতে হবে বাক্যের, তাহলে ওইটা সাবজেক্ট হয়ে যাবে। আর যদি প্রোনাউন থাকে তাহলে তোমরা জানো প্রোনাউনের ফর্ম হচ্ছে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ। অবজেক্টে থাকলে সেটা অবজেক্টিভ, সাবজেক্টে থাকলে সেটা সাবজেক্টিভ। যেমন আই টোল্ড হিম, এখানে দেখো আই এটা সাবজেক্ট,
তাই এখানে আর সাবজেক্টিভ ফর্ম আই হয়েছে, মি হয়নি। এখানে হিম এটা অবজেক্ট, তাই হিমের যে সাবজেক্টিভ ফর্ম হি, এটাকে আমরা অবজেক্টে বসাইনি, অবজেক্টিভ ফর্মটা ইউজ করছি। অর্থাৎ আমাদের যে অবজেক্ট, যে প্রোনাউন, এটা অবজেক্টিভ পজিশনে যখন থাকে প্রোনাউন, তখন অবজেক্টিভ ফর্মে থাকে। তাই সেটাকে যখন আমরা সাবজেক্ট করব, তখন আমরা অবজেক্টের সাবজেক্টিভ ফর্মটা বসিয়ে দেব। হিম আছে, আমরা হি বসাবো। রহিম আছে, আমরা রহিমকেই বসাবো, কারণ নাউন চেঞ্জ হয় না, শুধু বাক্যের শুরুতে আনলে ওটা হয়ে যাবে। অর্থাৎ অবজেক্টে যদি নাউন থাকে, আমরা সরাসরি নাউনকে এনে বাক্যের শুরুতে বসিয়ে দেব, তাহলে ওটা সাবজেক্ট হয়ে যাবে। আর যদি প্রোনাউন থাকে, তাহলে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম থাকে, সেক্ষেত্রে আমরা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মটাকে এনে সামনে বসাবো। এখন লক্ষ্য করো, আমি এখানে যেটা লিখেছি, উই প্লে বল, দ্য বয়েজ প্লে বল, ছেলেরা বল খেলে। আমরা এটাকে যদি ভয়েস করি, তাহলে কি দাঁড়ায়? দেখো, প্রথম রূপটা অবজেক্টকে সাবজেক্ট করলো, মার তার সমস্যা হলে ক্লাস নিয়ে এত কঠিন। তবে জমকে একই শব্দ তোমার বেশিও একই শব্দ, তাহলে আমরা এখানে বলটাকে আগে নিয়ে আসবো, একাধিকবার প্রয়োগের নামই হচ্ছে বল। জম। তাহলে আমরা জানলাম জমক শব্দের অর্থ দুই, কিন্তু দুইয়ের অর্থ, তাহলে আমাদের অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে। একই রকম শব্দ, এখন যদি এখানে মনে করো রিং ছিল, এখানে হি বসাতে হবে, ভিন্ন অর্থে হি বসালে সেটা সাবজেক্ট হয়ে যাবে। অতএব অবজেক্টকে কিভাবে সাবজেক্ট করতে হবে সেটা তোমাদেরকে দেখালাম। যদি নাউন থাকে অবজেক্টে, নাউনকে আমরা বাক্যের শুরুতে নিয়ে আসবো, সাবজেক্ট হয়ে যাবে। আর যদি প্রোনাউন থাকে, তাহলে আমরা লক্ষ্য করব অবজেক্টে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম থাকে, সেক্ষেত্রে আমরা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মটা ইউজ করব। এখন লক্ষ্য করো যে দ্য বয়েজ প্লে বল, এটাকে যদি আমরা ভয়েস করি, প্রথমে আমরা যেটা করলাম, বলটাকে বাক্যের শুরুতে নিয়ে আসছি, অর্থাৎ এখানে একটি শব্দ একাধিক এটা ছিল অবজেক্টে, যে শব্দটি বাক্যের শুরুতে দিলাম, এটা সাবজেক্ট হয়ে গেল বল। এবার তাহলে আমরা এখানে পরিষ্কার করে বুঝে নিই যে ভয়েসের প্রথমটা রুল হচ্ছে, একই রকম শব্দ ফার্স্ট রুল, এই জড়দ্বয়ে সেটা হচ্ছে একাধিকবার সেটা হচ্ছে সেটা হচ্ছে এই ভারত, অবজেক্টকে এই ভারত শব্দটি সাবজেক্ট করা। এই যে ফার্স্ট রুল, অবজেক্টকে সাবজেক্ট করা, সেটা তোমাদেরকে শেখালাম। নাউনটাকে বাক্যের আগে নিয়ে আসবো, অবজেক্টটাকে বাক্যের শুরুতে বসাবো, যদি নাউন হয় তাহলে ওটা অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে। আর যদি প্রোনাউন থাকে, তাহলে আমরা প্রোনাউনের যে অবজেক্টিভ ফর্মটা থাকে, যেমন হিম, দেম, এগুলোর সাবজেক্টিভ ফর্ম হিসেবে হি, দে, এগুলো বাক্যের শুরুতে বসাবো। এরপর আমাদের সেকেন্ড যে রুল, সেটা হচ্ছে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দ্যাট মিনস we have to use auxiliary verb. তাহলে ফার্স্ট রুল অবজেক্টকে সাবজেক্ট করা, সেকেন্ড রুল হচ্ছে সাহায্যকারী ভার্ব বসানো। তো এই সাহায্যকারী ভার্ব ব্যবহারের নিয়মটা তোমাদেরকে বলে দিচ্ছি। যদি সাহায্যকারী ভার্ব am, is, are, was, were, শিক্ষার্থীদের লক্ষ্য করার বিষয় হলো am, is, are, was, were, লক্ষ্য করার বিষয় হলো been, এই জগতে একই শব্দ আবার বলছি, am, is, are, was, were, been, অর্থ বদলেছে, সেটি be, একই প্রকার শব্দ আলো দুবার বদলেছে, am, is, are, was, were, be, been, এই অর্থ বদলে এই জগতে এগুলো যদি থাকে সেন্টেন্সে, তাহলে আমরা এর সাথে একটা অতিরিক্ত বিং যোগ করে দেবো। যেমন am আছে, একটা বিং যোগ আর করব, দ্বিতীয় যে ভারতটা এই দ্বিতীয় was আছে, তার সাথে একটা বিং যোগ করব, বিশ্বের মাঝে been আছে, ভারতবর্ষ বিং যোগ করব, যেমন have been, তো আমরা have been বিং লিখে দেব। ভারত একটি দেশ, be আছে, আমরা বলতে পারি shall be, যে এক তাহলে ওখানে আমরা বির পরে একটা লিখবো shall be being, একাধিক অর্থে
অতএব হচ্ছে প্রথম যেটা বললাম যমক শব্দের অর্থ হচ্ছে am is are was were be been, আবার মুখস্থ করে নাও। am is are was were be been, এগুলো যদি থাকে তাহলে আমরা সেগুলোকেই ব্যবহার করব, অতিরিক্ত তার সাথে একটা বিং যোগ করব। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি দ্য ওয়ার্কটাকে আগে নিয়ে আসবো। এবার হ্যাভ আছে, ওয়ার্কের পরে আমরা কখনো হ্যাভ বসাই না, ওখানে হ্যাজ দেব, দিয়ে আমরা বিন লিখে আই হ্যাভ, এমন আছে দ্য ওয়ার্ক হ্যাজ বিন, একটি শব্দ দেখো আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, আমরা যেটা করব আমি আবার দ্য ওয়ার্ক একটা শব্দ হ্যাভ বিন হ্যাজ বিন থেকেই নেব, অর্থাৎ দ্য ওয়ার্কের পরে কখনো হ্যাভ হয় না, তো আমরা হ্যাজ বিন দেব, আর অতিরিক্ত একটা বিং যোগ করবো, অর্থাৎ হ্যাজ বিন বিং। যে একই প্রকার শব্দ একাধিকবার আমি যদি বলি আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, তাহলে আমরা দ্য ওয়ার্কটাকে আগে নিয়ে আসবো। আমি আবার বলছি নিয়ে আসার পরে তোমরা জানো আয়ের পরে শুধু শ্যাল হয়, বাকি ক্ষেত্রে উইল হয়, তো আমি এখানে শ্যাল না দিয়ে উইল বি দেব, সেই বি থাকবে, অতিরিক্ত একটা বিং যোগ করব, উইল বি বিং। একটি শব্দ একবার মাত্র এরপরে মনে করো আমি লিখলাম সেই শব্দটি আই এম ইটিং রাইস, সব ভিন্ন অর্থ থাকে আমি ভাত খাচ্ছি, সেটি হচ্ছে সে জায়গায় আমরা লিখবো রাইস, শ্রেষ্ঠ শব্দ এম আছে, আমরা রাইসের পরে এম দিই না, রাইসের পরে আমরা ইজ দেব, আমি যার থেকেই নেব, রাইস ইজ, বক্তা একবার মাত্র শব্দটি ব্যবহার অতিরিক্ত একটা বিং দেব, বিং, কিন্তু রাইস ইজ বিং, তাড়াতাড়ি। আমি আবার বলছি শ্লেষে বক্তা একটা শব্দ একবারই ব্যবহার করেন, কিন্তু সেই শব্দটিতে এখন কটা পেন নিয়ে আসলো, অর্থের ব্যাখ্যা পেন কটা নিয়ে আসছে, দুটো, কেন তো একবার ডজন ধরে ধরে কিনতে পারে না, ফুরিয়ে গেলে এটা না আসলে ভালো লাগে। শ্লেষ বক্তা। তো দেখো আমি যদি এখানে লিখি তবে আই এই শ্লেষের আরেকটি হ্যাঁ। গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে, সেটি হচ্ছে বক্তা শুধু শ্লেষ ব্যবহার করলেই হবে না। আই এম ইটিং রাইস, বক্তাকে এখানে লক্ষ্য করো শ্লেষ আমি ব্যবহার প্রথমে করলেই অবজেক্টটাকে সাবজেক্ট করে দিচ্ছি শ্রোতাকেও রাইস, আগে নিয়ে চলে শ্লেষের এসেছি। ব্যবহার সম্ভব। এরপরে আমার যেটা কাজ সেটা হচ্ছে সাহায্যকারী ভার্বটা ব্যবহার। শ্লেষের যে আমি বলেছি অ্যাম ইজ আর ওয়াজ আর যা থাকবে সেটা থেকেই বসাবা, অ্যাম থাকলে তোমরা অ্যাম ইজ আর থেকে নিবা, ওয়াজ আর থাকলে ওয়াজ আর যে কোনো একটা নিবা সাবজেক্ট অনুযায়ী, যে বিন থাকলে তোমরা বিন নিবা, যেমন রাইস, রাইসের পরে আমরা অ্যাম লিখতে পারবো না, সেই কারণে আমরা দেবো ইজ, রাইস এখন ইজ। উদাহরণের সাহায্যে বিষয়টি পরিষ্কার এরপরে আমাদের সেই আমি জারি দিলাম, আমি এখানে সাবজেক্ট অনুযায়ী অ্যাম না নিয়ে ইজ নিয়েছি, রাইস ইজ বিং এটা যোগ করলাম। তাহলে আমরা ভালো করে খেয়াল করি, আমার যদি এখানে বিন থাকতো তো বিন, যেমন মনে করো সাপোজ একটা বিন আছে, এর সাথে আমরা অতিরিক্ত বিন যোগ করে নিতাম। মনে করো ওয়াজ আর আছে, তাহলে ওয়াজ এর সাথে অতিরিক্ত একটা বিন যোগ করে নেব। যদি মনে করো বি আছে, তাহলে এর সাথে আমরা কি করবো, বিন যোগ করবো। তাহলে বি, ওয়াজ আর, বিন, অ্যাম ইজ আর, এগুলো থাকলে আমরা সেখানে বিন যোগ করব। তো ডিয়ার স্টুডেন্টস, আমি সাহায্যকারী ভার্ব ব্যবহারের নিয়মটা শেখাচ্ছি তোমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। তো সেটা হলো এরকম, যদি অ্যাম ইজ আর ওয়াজ আর বি বিন থাকে তাহলে আমরা তার সাথে অতিরিক্ত একটা বিন যোগ করব, আর অ্যাম হবে না ইজ হবে না আর হবে সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। আই অ্যাম, আর ওই পাশে আছে ইটিং রাইস, যখনই রাইস নিয়ে আসছি তখনই আর রাইসের পরে অ্যাম হবে না, ইজ হয়ে যাবে। আই ওয়াজ ইটিং রাইস ফার্স্ট টেন্স, সেক্ষেত্রে রাইসটাকে আগে নিয়ে আসলে আমরা ওয়াজ আর দেবো না, আই ওয়াজ ছিল তো রাইসের পরে আমরা ওয়াজ ব্যবহার করি, সেটাই করব। এবার দেখো আমরা যদি এভাবে বলি, তাহলে রুট আরেকবার বলে দিই, অ্যাম ইজ আর ওয়াজ আর বি বিন, এগুলো যদি থাকে তাহলে আমরা তার সাথে বিন যোগ করব, আর এখানে এই হ্যাঁ, শব্দটি এবং দ্বিতীয় শব্দটি হ্যাজ এখানে থাকলে এই দুই শব্দে হচ্ছে বিন যোগ হবে। শ্লেষ। দেখো প্রথম ঈশ্বর যেমন আমি বলি আই হ্যাভ, অর্থ ভগবান,
প্লেট বল, আমরা ন্যাচারালি কি করব, বল হ্যাভ এর সাথে নিয়ে আসলাম হ্যাজ, বলের পরে হ্যাভ হয় না, হ্যাভ থেকে নিচ্ছি, তাহলে বল হ্যাজ, হ্যাভ এর পরে একটা বিন চলে আসবে, হ্যাজ বিন, মূল ভার্বের পাস্ট পরে আমরা পরে করছি, বল হ্যাজ বিন। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা যেটা দেখলাম, অ্যাম ইজ আর ওয়াজ আর বি বিন থাকলে বিন যোগাবে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন যোগাবে, বিন। আর যদি সাহায্যকারী ভার্ব না থাকে, অ্যাম নাই, ইজ নাই, ওয়াজ নাই, আর নাই, হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভিং কিচ্ছু নাই, সেক্ষেত্রে আমরা কি করব, যেমন আমি এখানে সেন্টেন্স লিখি, I believe all. এখানে দেখো, এখানে কোনো সাহায্যকারী ভার্ব আমি যার ওয়াজ আর হ্যাভ আর কিচ্ছু নাই, সেই ক্ষেত্রে আমরা দেখব এটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে অ্যাম, ইজ অথবা আর বিন, যদি পাস্ট টেন্স হয় যেমন প্লেট তাহলে আমরা ওয়াজ অথবা দ্বিতীয় প্রভাকর ওয়ার, তাহলে ওয়াজ অথবা ওয়ার। অর্থ সেক্ষেত্রে দেখো অবজেক্টকে সাবজেক্ট করে দিই, বল এটা প্রেজেন্ট হলো তাহলে আমরা ইজ দেব, আর যদি পাস্ট হয় তাহলে ওয়াজ। লক্ষ্য করি শিক্ষার্থীবৃন্দ, তাহলে সাহায্যকারী ভার্ব না থাকলে প্রেজেন্ট হলে আমি যার, পাস্ট হলে ওয়াজ আর। এবার ভয়েসের যে আমাদের 3 নাম্বার রুল, সেই 3 নাম্বার রুলে যাওয়ার আগে আমাদের এই নিয়মটা একটু বোর্ডে সুন্দর করে আমরা উপস্থাপন করে দিচ্ছি। ঠিক অনুরূপভাবে আমরা ভয়েসের প্রথম রুল, আমরা রুল দেখতে 1, পাচ্ছি যে প্রভাকর অবজেক্ট সাবজেক্ট প্রভাকর অর্থ সূত্র এবং অবজেক্টটি দ্বিতীয় প্রভাকর অর্থ হচ্ছে সাবজেক্ট হবে, এটা প্রথম রুল। বা একটি পত্রিকার নাম। 2 নাম্বার রুল, দেখতে পাচ্ছি যে স্লেশে একটি শব্দ একাধিক সাহায্যকারী ভার্ব বসে, কেমন আছে মানে? তো সাহায্যকারী ভার্ব ব্যবহারের নিয়মটা তোমাদেরকে বলে দিচ্ছি। am, 4 নাম্বার is, are, বক্তব্য was, were, be, বক্তব্য অলংকার। been, have শিক্ষার্থীবৃন্দ, been, আমরা বক্তব্যের সংজ্ঞাটা এখন উল্লেখ করব। being যোগ হবে, being, সোজাসুজি কোনো কথা না বলে সংক্ষিপ্ত প্রকাশের হ্যাঁ। জন্য বাঁকাভাবে বলার জন্য has, যে অলংকারের সৃষ্টি হয় had, তাকে বলা হচ্ছে বক্তব্য অলংকার। আমি আরেকবার বলছি, থাকলে সোজাসুজি কোনো কথা না বলে been হবে, বাঁকাভাবে বলায় সাহায্যকারী যে ভার্ব অলংকারের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে বক্তব্য অলংকার। বক্তব্য অলংকারে কথা বলার দুটি ধরন আছে। am, একটি বক্তার বক্তব্যকে শ্রোতা ইচ্ছামতো বাঁকিয়ে ভিন্ন অর্থ বলেন এবং সেভাবে জবাব দেন। was, were, অন্যদিকে প্রশ্নের প্রেজেন্ট হলে am, is, are, আর পাস্ট হলে was are। আর আমাদের 3 নাম্বার যে রুল সেটা হচ্ছে ইতি, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, যেমন প্লে থাকলে প্লেট, গো থাকলে গান। 4 নাম্বার রুলটা হচ্ছে একটা প্রিপজিশন বসবে, সাধারণত বাই বসে। বক্তা আর 5 নাম্বার যে রুল সেটা হচ্ছে বক্তব্য পেশ করেন, যে প্রশ্নটি করেন, অবজেক্ট, শ্রোতা সেই প্রশ্নটি বোঝার পরেও অবজেক্টটি ভিন্ন অর্থ বলেন। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকের ক্লাসে যেটা শিখলাম সেটা হচ্ছে আর অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে হয়। সেখানে আমরা টোটাল দেখেছি যে ভয়েস চেঞ্জের 5টা নিয়ম। অবজেক্ট সাবজেক্ট হবে, সাহায্যকারী ভার্ব বসবে, জবাব দেন। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, 4 নাম্বারটা প্রিপজিশন বসবে, সাধারণত বাই অন্য প্রিপজিশন বসতে পারে, আর সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। না বলে তো আমরা আজকের ক্লাসে যেটুকু শিখেছি, সামনের ক্লাসে আমরা আরো কিছু প্র্যাকটিক্যালি অন্য সেন্টেন্সের যে ভয়েসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সবাইকে ক্লাসে আরো একবার বিশ্লেষণ দিতে জানেন। ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ। হ্যাঁ বোধক বাক্যকে না বোধক এবং না বোধক বাক্যকে হ্যাঁ বোধক বাক্য